আগে এই নিউজটা দেখেন। জামাত নেতাকর্মীদের হাত থেকে সাধারণ জনগণ, বিএনপির নেতাকর্মী, এমনকি থানার ওসি সহ পুলিশেরাও নিরাপদ নয়। আমি গত কয়েকদিনে কয়েকটা ভিডিও করেছি এই জামাত নেতাকর্মীর তাণ্ডব নিয়ে। জামাতের এক নেতার বাড়ি থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার করেছে। আবার শরীয়তপুরের নড়িয়া গ্রামে বিএনপির নেতাকর্মী বা সমর্থকদের 40টি বাড়ি ভাঙচুর করেছে, অনেককেই আহত করেছে। আবার তার একদিন দুই দিন না যেতেই এই যে গাইবান্ধা পলাশবাড়ি থানার ওসি সহ ওই থানার যেগুলো পুলিশ ছিল কমপক্ষে 7 জনকে পিটিয়ে আহত করেছে। এর ঘটনা কি, আর এই যে পুরো ঘটনা চক্রের সাথে এগুলোর সম্পৃক্ততা কি, তার বিশেষ কিছু কথা আপনাদেরকে বলবো, এবং এইটা আপনারা মিলিয়ে নেবেন, তারপরে বুঝতে পারবেন যে জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতো। ঘটনা কি ঘটেছে সেটা আপনাদেরকে বলতেছি। তার আগে বলি, ভিডিওতে কষ্ট করে একটু লাইক কমেন্ট কইরেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা একটু শেয়ার করে দিয়েন। আপনারা অলস হলেও, আপনারা থেমে গেলেও জামাতের বট বাহিনী কিন্তু থেমে যায় নাই। প্রত্যেকটা ঘটনা বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা চলতেছে সোশ্যাল মিডিয়ায়। বট বাহিনী এক একটা করে ভুয়া কন্টেন্ট তৈরি করতেছে, মিথ্যা কন্টেন্ট তৈরি করতেছে। একটা অ্যাক্সিডেন্টও যদি হয় সেই দায়িত্ব বা সেই ড্রাইভার পর্যন্ত কিন্তু বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলতেছে। সেগুলো ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। আর আমরা তথ্য প্রমাণ সহকারে যখন ভিডিও উপস্থাপন করতেছি বা ভিডিও প্রেজেন্ট করতেছি, তারপরে সেই সকল ভিডিও কোনো ভাইরাল হচ্ছে না, লাইক কমেন্ট হচ্ছে না। তার মানে আমরা যারা একটু বিএনপিকে সাপোর্ট করি, দেশের জনগণকে সাপোর্ট করি, তারা এখন আমরা নিশ্চিন্তায় ঘুমিয়ে আছি যে বিএনপি তো ক্ষমতায় চলে আসছে, আমরা এখন শান্তিতে থাকবো। শান্তিতে যে আপনাদেরকে আমাদেরকে থাকতে দিবে না, দেশের জনগণকে থাকতে দিবে না, তার প্রমাণ এইটা। এই ঘটনাটা কি হয়েছে সেটা আপনাদেরকে আগে বলি। তার আগে বলি ওই আসনের এমপিকে, ওই আসনের এমপি জামাত নেতা কাওসার ইসলাম মঞ্জুর আলম মনে হয় তার নাম, তিনি ওখানকার এমপি পদে নির্বাচিত হয়েছেন। তার মানে বুঝতে পারতেছেন জামাতের যেগুলো নেতাকর্মীরা আছে সেখানে কেমন পাওয়ারফুল। এই পাওয়ার দেখাতে গেছে থানার ভিতরে। কি হয়েছে ওখানে, জামাতের সাবেক এক আমিরকে এই পলাশবাড়ি থানার ওসি গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। এখন ওই ইস্যুকে কেন্দ্র করে ওখানকার যে জামাত নেতা, এই জামাত নেতা কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে থানায় গেছে। থানায় গিয়ে ওসির কাছে একটা অভিযোগপত্র দায়ের করছে। অভিযোগপত্রটা কি, যে ওখানে একটা খোলা দোকান আছে, সেই দোকান বন্ধ করতে হবে। তো ওসি সাহেব বলেছে দোকান তো বন্ধ করব, তো একটু তদন্ত করে দেখতে হবে কারণ কি, কি কারণে দোকানটা বন্ধ করব, ওই দোকানের ভুলটা কি, ওই দোকানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, তারপরে দোকানটা বন্ধ করব। কিন্তু জামাত নেতার কথা না, আমরা থানায় এসেছি, আপনাকে বলেছি আপনি সঙ্গে সঙ্গে এটা বন্ধ করবেন। কারণ কি, কারণ ওই আসনের এমপি হচ্ছে জামাত নেতা, ওখানে বিএনপি জয়ী হতে পারে নাই। তার মানে জামাতের আধিপত্য বেশি। জামাত যেটা বলবে, জামাতের নেতাকর্মী যেটা বলবে সেটাই ওই থানার ওসির শুনতে হবে। তো ওসি বলেছে আমি তো আইনের বাইরে যেতে পারি না, আমি আইনের বাইরে যেতে পারি না, আইনের বাইরে কোনো কাজ আমি করতে পারবো না, আমি তদন্ত করব। তদন্ত করে যদি ওই দোকানের কোনো অনিয়ম, কোনো অভিযোগ আমাদের কাছে আসে, সেগুলো যদি সত্যতা পাই, তারপরে দোকানটা বন্ধ করব। এইটা ওখানকার জামাত নেতার সহ্য হয়নি, সঙ্গে সঙ্গে ওসির কলার ধরে মারধর শুরু করে দিলেন। এবং সে একাই যায় নাই, জামাতের অনেকগুলো নেতাকর্মী সেখানে গিয়েছে, মারধর করতেছে। এখন থানার যেগুলো আর পুলিশ যারা আছে তারা সেখানে এসে তাকে থামানোর চেষ্টা করতেছে, বাধা দেওয়ার চেষ্টা করতেছে। ওখানে জামাত নেতাকর্মী যারা ছিল উড়াধুরা পুলিশকে পিটানো শুরু করেছে। চিন্তা করেছেন, তাদের কথা যদি পুলিশ না শোনে তাহলে পুলিশকেও ছাড় দিবে না। এরপরে তার মধ্যে জামাতের যেই নেতা প্রথম সেখানে গিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে দোকান বন্ধ করা মূল শর্ত নয়, মূল শর্ত হচ্ছে সাবেক জামাতের আমিরকে ওই ওসি কেন গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে যে মামলা আছে, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তার প্রেক্ষিতে যে গ্রেপ্তার করছে, সেই রাগ এই একটা দোকান বন্ধের অভিযোগ নিয়ে যায় ওসির উপরে মিটালো। বুঝতে পেরেছেন? এখন এই বাংলাদেশের ক্ষমতা যদি বিএনপির হাতে না গিয়ে জামাত এনসিপি জোটের হাতে যেত, তাহলে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা আপনারা দেখতে পেতেন। জামাত
এনসিপি জোট কিছু আসন পেয়েছে, সেই আসনের বড়ায়ে তারা যা শুরু করেছে, আপনারা এই যে শরীয়তপুরের নড়িয়া গ্রামের ঘটনা জানেন, সেখানে বিএনপি সমর্থকদের 40টি বাড়িঘর একবারে ভাঙচুর করা হয়েছে। ওখান থেকে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে মানে গ্রাম ছাড়া করা হয়েছে। এইদিকে আবার সুনামগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে জামাত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। এই সকল বিষয় নিয়ে ভিডিও করে আমি আপনাদের প্রশ্ন করেছিলাম, আমি কি আসলে জামাতকে জঙ্গি বলতে পারবো? যদি বলি আমার অপরাধ হবে কিনা? উল্টা তারা এসে, এই জামাত শিবিরের বট বাহিনীরা এসে আমার কমেন্ট বক্সে মানে এত পরিমাণ গালি দিয়েছে যে আমি নাকি শুধু এই জামাতের ভুল ত্রুটি দেখি, জামাতের দোষগুলো দেখি, আমি কেন বিএনপির দোষগুলো দেখি না, আমি বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে সেটা দেখি না। আরে ভাই, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে, আপনারা তাদেরকে ধরিয়ে দেন। তারেক রহমান স্যার বলছে চাঁদাবাজি লিস্ট করা হচ্ছে, যারা চাঁদাবাজি করেছে তাদের তো প্রায় 8 থেকে 10,000 বহিষ্কার করা হয়েছে, প্রশাসন গ্রেপ্তার করেছে। এছাড়াও বিএনপির নাম নিয়ে যারা চাঁদাবাজি করতেছে সেটা নিয়ে কিন্তু আমি একটা বড় কন্টেন্ট তৈরি করেছি নির্বাচনের আগে। এই চাঁদাবাজি এই ডক্টর ইউনূস সরকার করিয়েছে, আর তাদেরকে সাপোর্ট দিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। তাছাড়া ওই সময় বিএনপি বহিষ্কার করতেছে, আর এই ইয়ারা ওই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন তাদেরকে কেন গ্রেপ্তার করেনি? বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক দেওয়ার জন্য এই পরিকল্পনা, পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেটা সফল হতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে, বুঝেই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। এখন এই বিএনপি ক্ষমতায় আসার পরেও দেশের জনগণ শান্তিতে নেই। একের পর এক জামাতের নেতাকর্মীদের তাণ্ডবে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে। আর এই সোশ্যাল মিডিয়ায় যেইভাবে গুজব ছড়ানো হচ্ছে, এতে তো প্রতিনিয়তই মানুষের ঘুম আরাম হয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা কেন সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না, কেন ভালো ভালো অ্যাক্টিভিস্ট বিএনপি তৈরি করতে পারেনি, সেটা আমার মনে একটা সন্দেহের সৃষ্টি করে। এই সোশ্যাল মিডিয়া যে কি পরিমাণ ভূমিকা পালন করে সেটা আপনারা দেখেছেন। তাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে। আপনারা বা আমরা বা বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসেছে, আর দেশ শান্তিতে চলবে, এই জামাত এনসিপি জোট দেশের জনগণকে শান্তিতে থাকতে দিবে, বিএনপিকে শান্তিতে থাকতে দিবে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে দিবে, এই চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে আছে তারা ভুলের স্বর্গে বসবাস করতেছে। কোনোভাবেই দেশের জনগণকে শান্তিতে থাকতে দিবে না, প্রশাসনকেও সুষ্ঠুভাবে কার্যক্রম করতে দিবে না। প্রশাসনের কোনো আইন, প্রশাসনের কোনো নিয়ম, প্রশাসনের কোনো শৃঙ্খলা যদি এই জামাতের বিরুদ্ধে যায়, তখনই দেখবেন প্রশাসনের উপর পর্যন্ত হামলা করতেছে এই জামাত এনসিপি জোটেরা। কোনোভাবেই তারা ক্ষমতায় আসলে আপনি আমি যেভাবে কথা বলতেছি এইভাবে কথা বলার স্বাধীনতাটাও থাকতো না। এখন বুক ফুলিয়ে যে কথাগুলো তারা বলতেছে, তখন বুক না হাত উঁচিয়ে কথা বলতো। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই সামগ্রিক বিষয় নিয়ে, জামাত নেতাকর্মীদের তাণ্ডব নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।